দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 63। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। মীর দ্রুত পায়ে দোতলার উপর থেকে নিচতলায় নামার জন্য সিঁড়িতে পা ফেলতেই রাফিদ তার সম্মুখে হাজির হলো। মীর হোঁচট খেয়ে দাঁড়ালো। রাফিদ বলল, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? মীর রাফিদকে ঠিক করে দেখলো, যেন বহু বছর পর তার দেখা। রাফিদকে ঠিকঠাক করে দেখলো। মীর বলল, তুই ঠিক আছিস? আমি ঠিকঠাক তোর সামনে দাঁড়িয়ে আছি, আর তুই জিজ্ঞেস করছিস ঠিক আছে কিনা। আশ্চর্য, কি হয়েছে তোর? মীর গোপনে হাঁপ ছাড়ল। ঘাড় ঘুরিয়ে বুলবুলকে দেখে বুলবুল গাল ফুলিয়ে বলল, আমি সত্যি বলছি, রাফিদ দাদা কোথাও বের হয়েছিল। মীর আবার ঘুরল রাফিদের দিকে। রাফিদ কপাল ভাঁজ করল। তার এই কপাল ভাঁজ করার অভ্যাসটা এসেছে আমজাদের থেকে। তিনি কপাল ভাঁজ করলে অতি সহজে তা মলিন হয় না। আমি মাস্টার বাড়ি গিয়েছিলাম, বাবা পাঠিয়েছেন। ওনাদের মায়ের বিয়ের আমন্ত্রণ করতে গিয়েছিলাম। কিছু হয়েছে? তেমন কিছু না, তগে নিয়ে বের হতে চেয়েছিলাম। বাড়ি ভর্তি অতিথি, ভেবেছি নিরিবিলি কোথাও গিয়ে বসি। মীর মিথ্যে অনুভূতিটাকেও সত্যের মতো উপস্থাপন করল। চল। রাফিদ পথ ছেড়ে বলল, না, এখন আর ইচ্ছে করছে না। বলেই একবার তাকালো বৈঠকখানার দিকে। বেশ সুন্দর করে সাজানো সব কিছু। ছোট ছোট বাচ্চাদের ছোটাছুটি, দল বেঁধে মহিলারা বসে আড্ডা দিচ্ছে। তার মাঝে পান, পিকদানিতে পিক ফেলছে, আবার পান মুখে ভরছে। কেউ হাতে মিষ্টি নিয়ে একে ওকে খাওয়াচ্ছে। সোফার অন্য পাশে গোলাকার পালঙ্ক রাজকীয়ভাবে সাজানো। পালঙ্কের মাঝে মেহেন্দি সাজানো। কিছু মেয়েরা একে অপরের হাতে মেহেদি লাগাচ্ছে। কারো কণ্ঠে ভেসে আসলো, যার বিয়ে তার খবর নেই, আর আমরা আগে ভাগেই মেহেদি লাগাচ্ছি। শব্দটি ভেসে এলো মীরের কানে। রাফিদও শুনল। সে বুলবুলকে উদ্দেশ্য করে বলল, মায়া এখনো নিচে আসেনি? না দাদা, মালকিন ডাকতে গেছিল, বলছে পরে আসবে। বলতে না বলতে মায়াকে তার ঘর থেকে বের হয়ে নিচে আসতে দেখা গেল। পরনে লাল রঙের শাড়ি, গলায় গহনা, হাতে চুড়ি। চিকমিক করা দেহের সাথে খোলা চুল যেন তার সৌন্দর্য গলে গলে উপচে পড়ছে। সাথে তৃষ্ণা, অন্যান্য বান্ধবীরা। গৌরী তার ডান দিকে। অবশ্য সে মেহেন্দি অনুষ্ঠানে থাকতে চায়নি, মায়া জোর করেই রেখেছে। তার মায়ের শরীরটা আজ ভীষণ খারাপ, তবু মায়া অনুরোধ করতে তার মায়ের থেকে অনুমতি নিয়ে এসেছে কিছু সময়ের জন্য। মীর দেখল মায়াকে, নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল। কোনো অঙ্গভঙ্গির সাথেও আজ মায়াকে রাগানোর চেষ্টা করল না। রাফিদও সে পথ ছেড়ে দেয়। মায়া তাদের সামনে থেকে যেতে যেতে একবার আর চোখে মীরকে দেখল। মীরও তাকিয়ে আছে। দুজনের চোখ একসাথে দৃষ্টি বিনিময় করল। আমজাদ চৌধুরী গ্রামের কিছু ব্যক্তিবর্গদের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন হাসি মুখে। হঠাৎ চোখ পড়ে মায়ের দিকে। তার কথা থেমে গেল, আটকে যায় শব্দ। দু চোখ ভরে শুধু মায়ের মলিন মুখখানি দেখল। গুটি গুটি পায়ে এই তো উঠানে দৌড়চ্ছিল সেদিন। আধো আধো কথা বলে সারাদিন মাথা খেয়ে নিত। কোথাও আমজাদ রওনা হলে মায়া আগে ভাগেই তৈরি হয়ে সদর দরজায় দাঁড়িয়ে থাকতো আর শর্ত দিত, আজ আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দেব না। তার সেই ছোট্ট রাজকন্যা আজ অনেক বড় হয়ে গিয়েছে, পরের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আলাদা একটা পরিচয় তৈরি যেন আয়োজন চলছে। আমজাদের দুই চোখ বেয়ে অঝড় বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ল। তার চোখের জল দেখলেন থমাসন। তিনি আমজাদের কাঁধে সান্ত্বনাস্বরূপ হাত রেখে বললেন, তোমাকে আজকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই, কিছু বলার নেই। প্রতিটি মা বাবার জন্য এই দিনগুলো খুব কষ্টের হয়, বিশেষ করে বাবাদের কাছে। শুনেছি বাবারা মেয়েদের একটু বেশি ভালোবাসে। আমার মেয়ের সন্তান নেই, তবু আমি উপলব্ধি করতে পারছি। থমাসন মৃদু হেসে থামলেন, ফের বললেন, যদিও আমি আমার মীরকে অনেক ভালোবাসি, ও যেন আমার মেয়ে এবং ছেলে। বলে একবার ঘুরে তাকালেন মীরের দিকে। শালক অতিথিদের আপ্যায়নের কাজে ব্যস্ত ছিলেন। চোখ পড়ে মায়ার দিকে। আজ মায়া প্রথমবার লাল শাড়ি পরেছে, বউ বউ লাগছে, শুধু যেন ঘোমটার খামতি। হয়তো আগামী পরশু সেই বউ সাজে দেখার দিনটিও চলে আসবে। শালক ফিরে তাকালো আমজাদের দিকে। তার অভিব্যক্তি দেখছেন, মনে হচ্ছে তিনি যেন ভেঙে পড়ছেন। একই সাথে জয়ন্তকে দেখছেন। রাফিদ ঠোঁট বাঁকিয়ে হাসল মায়ের দিকে চেয়ে। তার হাসি যেন বলতে চাইছে,
সে ছোট্ট বোনটি আজ পরের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভালো থাকুক ও। রাফিদ আড়ালে চোখ মুছে। দোতলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছেন কবির। তিনি চৌধুরী বাড়ির সকলকে পরখ করছেন তাকিয়ে তাকিয়ে। আহির ফিরে এসেছিল সন্ধ্যার দিকে। আজ বাড়ি ফিরে সে কারোর সাথে কথা অবধি বলেনি, খাওয়া দাওয়া করেনি। অরুণ খেয়েছিল, আহিরকে বারবার ডেকেছিল, খেতে যায়নি। মীর ও রাফিদের সাথে কথা বলেনি। রাফিদ তখন তার পিছু পিছু ঘর অবধি এসেছিল। আহিরকে চুপচাপ দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কেস কত দূর? সমাধানের খুব কাছে বলে চেয়ারে ধপ করে বসে পড়ে এক গ্লাস জল খেয়েছিল। পুনরায় বলেছিল, আমাকে একা কিছুক্ষণ ছেড়ে দিই। রাফিদ তখন আহিরের ব্যবহারে বিস্ময়ে তাকিয়েছিল শুধু। দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করেই চলে যায়। সেই সময়ের পর আহির সবেই ঘর থেকে বের হয়েছে। পরনে শার্ট প্যান্ট পাল্টে পাঞ্জাবি পায়জামা পরেছে, শীত ঠেকাতে একটা মোটা শাল জড়িয়েছে। সেও এসে রেলিংয়ের কাছে দাঁড়ায়, 2 হাত আলতো ছোঁয়াতে রেলিংয়ে রাখে। পাশে এসে দাঁড়ালো অরুণ। আহিরের দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো নিজের মেহেন্দি পালঙ্কে। সেখানে কিছু মেয়েরা। আহির ঠিক কাকে দেখছে, অরুণ তাকেই খুঁজছে। আহির দেখছে গৌরীকে। গৌরী মায়ার সাথে হাসি মুখে কথা বলতে বলতে দুজনে উপরের দিকে তাকায়। গৌরী দেখল আহিরকে, মায়া দেখল মীরকে। পরক্ষণে চোখ সরিয়ে ফেলল গৌরী। মায়ের বাঁ হাতটি তখন একজন ধরল মেহেদি লাগানোর জন্য। হাতের তালু থেকে নকশা শুরু করলো। কাঠির সাথে মেহেদি লাগিয়ে লাগিয়ে থেমে যায় মেয়েটি। মায়াকে জিজ্ঞেস করলো, আপনার হবু স্বামীর নাম কি? তার প্রথম অক্ষর থেকে একটা নকশা তৈরি করি। মায়া মীরের দিকে চেয়ে থেকে বেখেয়ালিভাবে বলল, মীর। মেয়েটি মীরের প্রথম অক্ষর থেকে নকশা শুরু করলো। পাশ থেকে মেয়েরা বলাবলি করছে, মেহেদির রং যত গাঢ় হবে স্বামী কিন্তু ততই ভালোবাসবে। বলে বলে ওরা হাসিতে মেতে উঠছে। ওদের হাসির কারণ মায়া ব্যাখ্যা করতে পারছে না। ভাবে কিভাবে এত আনন্দ ওদের মনে। যদি আজকের দিনে আমিও এভাবে হাসতে পারতাম। মনে মনে বলল আক্ষেপের সুরে, তার মুখে এতটুকু হাসি নেই। ইচ্ছে করেও ফোটাতে পারছে না। মীর সিঁড়ির সাথে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। মায়া গৌরীর সাথে কথার ফাঁকে ফের তাকালো মীরের দিকে। মীর হাতের ইশারায় মায়াকে বোঝালো, হাসো, হাসলে তোমাকে সুন্দর দেখায়। মীরের ইশারায় মায়া হেসে ফেলল। ভাবতেই তার কষ্ট হচ্ছে। 2 দিন পর থেকে সে মীরকে আর দেখবে না, কথা হবে না। সেও হয়তো মোহিনীকে বিয়ে করে বিদেশ চলে যাবে। কষ্ট হচ্ছে। এরূপ ভাবনা মনে জাগ্রত হলেই যেন মায়া ভেঙে পড়ে। টইটম্বুর করে জল পড়ল মায়ের চোখ থেকে। অরুণ কিছুক্ষণ পর বুঝতে পারল আহির কাকে দেখছে। মিষ্টি রঙের 3 পিসের উপরে কালো শাল পরনের মেয়েটার দিকে। গৌরী আজ মিষ্টি রঙের 3 পিস পরেছে। অরুণ আহিরের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি ওই মিষ্টি মেয়েটাকে দেখছেন কেন? দেখছি না, ভাবছিলাম। কি ভাবছিলেন আমার সাথে বলুন, আমিও ভাবি। সব ভাবনা সবার কাছে বলা যায় না। এক কাজ করো, মিষ্টি রঙের 3 পিস পরা মেয়েটাকে চুপি সারে বলবে আমি ছাদে ডাকছি, বলতে পারবে? এটা কোনো কাজ হলো? এই যাব আর এই আসবো। আহির ছাদে চলে গেল। বুলবুল মেয়েদের কাছে গেল। গোলাকার হয়ে ওরা মেহেন্দি লাগাচ্ছে। গৌরী সাজানো পালঙ্কের একটু মাঝেই বসা। জোর গলায় ডাকলে সবাই শুনবে, কিন্তু চুপি সারে বলারও কোনো পথ পাচ্ছে না অরুণ। অপেক্ষা করছে কখন গৌরী পাশে আসবে। শুধু ঘুরছে পালঙ্কের পাশেই। এক পর্যায়ে গৌরী পাশে এলো। অরুণ তখন সবার নজর এড়িয়ে বলল, আপনাকে আমার স্যার ছাদে ডাকছেন, তাড়াতাড়ি আসুন। বলেই অরুণ সরে গেল। গৌরী একবার অরুণের দিকে, দ্বিতীয়বার মায়ের দিকে চেয়ে বলল, আমি আসছি। বলেই গৌরী শালটা ভালো করে পেঁচিয়ে চলে গেল ছাদে। আজ রূপলি চাঁদ উঠেছে। তারারা ঘর বেঁধেছে দলে দলে। ছাদে মৃদু বাতাস বইছে। আকাশের দিকে তাকালেই দেখা যায় চাঁদের গা ঘেঁষে মেঘ উড়ে যাচ্ছে। ছাদে মশাল জ্বলছে। বাল্বের আলো কোনো কারণে নেভানো। সেই ক্ষুদ্রময় সোনালি আলোতে আহিরকে দেখা গেল। ছাদের পূব পাশে দাঁড়িয়ে আছে, হাত দুটো পেছনে রেখে। আজ তাকে সাদা পাঞ্জাবিতে সুন্দর দেখাচ্ছে বলে গৌরী নিশ্চিত করল।
সুঠাম দেহি সুশ্রী চেহারা আহির মির্জা। গত কয়েকদিন গ্রামে থেকে যেন তার গায়ের রংটা একটু কালচে হয়েছে। তাতে যেন সৌন্দর্য আরও বেড়ে গেল। চঞ্চলতা যেন আজ আর তাকে ছোঁয়নি। গম্ভীর মুখ নিয়ে কি আকর্ষণ নিয়ে দেখছে। গৌরী গিয়ে তার পাশে দাঁড়ালো। আহির তার উপস্থিতি টের পেয়ে বলল, চাঁদটা সুন্দর না? একটা প্রশ্ন, একটা উত্তর শেষে দুজনেই চুপচাপ। গৌরী বাড়ি ফেরার তাড়া, তাই উসকুস করছে। আহির তার অস্থিরতা দেখে বলল, ছুটে পালাতে চাইছো যেন? মা বাড়িতে একা আছে, আমাকে জলদি ফিরতে হবে। যদি এতই তাড়া ছিল তবে আসলে কেন? আহিরের কণ্ঠ কিছুটা কঠিন, কিছুটা নরম, দুদিকেই মেলানো। গৌরী বিব্রতকর অবস্থায় পড়ল। মনে হচ্ছে যেন তাকে অপমান করা হচ্ছে। মায়া খুব করে বলছিল তাই এসেছি। জীবনে অন্যের নয়, নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হয়। আমি সর্বদাই আমার সিদ্ধান্তকে মূল্য দেই। আহির তার পায়ের স্থিরতা কাটালো, পায়চারি শুরু করলো গৌরীর চারিপাশে। গৌরী চুপসে গেল অকারণে। সে গলা নত করে বলল, আমাকে এভাবে আমার চারিপাশে ঘুরছেন কেন? কেউ চলে আসবে, যা বলার জন্য ডেকেছেন তা দ্রুত বলুন। আহির থেমে গেল। গৌরীর সামনে ঝুঁকে বলল, শোনো মিস সারোয়ারি, তোমার চোখে ভয় মানায় না, মানায় তেজ রাগ। মিস সারোয়ারি শব্দটি গৌরীর চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। মাথা তুলে ডগর ডগর চোখ দুটো ছুঁড়ে দেয় আহিরের দিকে। ঠোঁট দুটো কেঁপে উঠতে চেয়েছিল বটে। গৌরী থামিয়ে নিজেকে দমিয়ে নিল। আহির সোজা হয়ে দাঁড়ালো, ঠোঁট কুঁচকে হেসে বলল, অবাক হচ্ছ নিশ্চয়ই, তোমার পদবি কিভাবে জানতে পারলাম? আহির দীর্ঘ দম ছেড়ে আবার ছাদের পাশে গেল। তুমি আমার সাথে মিথ্যে কেন বলেছ? তুমি গৌরী নও, তুমি জেসিয়া সারোয়ারি। তাহলে কেন মিথ্যা পরিচয়ে ঘুরে বেড়াচ্ছ? গৌরী থমথমে পরিস্থিতিতে পড়ল যেন। চারিপাশে কাঁটা ছড়িয়ে পড়ছে। যেদিক দৌড় দেবে সেদিকেই বিষাক্ত কাঁটা যেন তার পায়ে বিঁধবে। তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। আহির গৌরীর সামনে গেল, স্বাভাবিক ভঙ্গিতে বলল, শান্ত হও। তুমি আমার কাছে মিথ্যে বলেছ, আমি রাগ করিনি। আমি আহির কে তোমার সাথে রাগ করার, অভিমান করার? গৌরী কোনো কথাই বলতে পারছে না। রেলিং ঘেঁষে বসে পড়ল মেঝেতে। হাত পা এক করে নিজেকে যেন গুটিয়ে নিল। চোখ থেকে জল পড়তে শুরু করলো। আহির তার কান্নার পুরোপুরি কারণ ব্যাখ্যা এখন ধরতে পারল না। সেও বসে হাঁটু গেড়ে গৌরীর সামনে। চুপ করে আছো কেন? কিছু তো বলো, কাঁদছো কেন? তুমি তোমার আসল নাম কেন লুকিয়ে রেখেছ? গৌরী অশ্রুসিক্ত নয়নে বলল, আমার বাবার জন্য। কি করেছিলেন উনি? বিশ্বাসঘাতকতা। কেন? বাবা হয়ে মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? গৌরী আহিরের আদুরি কণ্ঠ শুনে বাঁধ ভাঙা নদীর মতো কেঁদে উঠল। আজ যেন তার সমস্ত জমা কষ্টগুলো ভেসে উঠছে। আহিরও গৌরীর সাথে তাল মিলিয়ে মেঝেতে বসল। দ্বিধা নিয়ে গৌরীর হাত দুটো ধরল। এরপর বলল, নির্দ্বিধায় আমাকে সবটা খুলে বলতে পারো, আমি তোমার বিশ্বাস ভাঙব না। যে বিশ্বাস ভাঙার সেই তো ভেঙে দিয়েছিল। কে সে? আমার বাবা। খুলে বলো সব কিছু। আর তোমার বাবা মারা গিয়েছিলেন কিভাবে? আত্মহত্যা নাকি খুন? খুন হয়েছিল। কে তোমার বাবাকে মেরেছে? আমি সেই পুরনো দিনের কথা মনে করতে চাইছি না, কষ্ট হয়। কখনো কখনো ফেলে আসা স্মৃতিতে নাড়া দিতে হয় জেসিয়া। আহিরের মুখে জেসিয়া নামটা শুনে গৌরী মাথা তুলে তাকালো তার দিকে। আহির শান্ত গলায় বলল, এভাবে দেখছো কেন? নিজের আসল নামটা এত বছর পর শুনে নিশ্চয়ই অবাক লাগছে। এবার বলো, কি করেছিলেন তোমার বাবা? আর কেনই বা তাকে অন্যর হাতে প্রাণ দিতে হলো? আমার মাকে ঠকিয়েছিল। আমার মা বরাবরই নরম মনের মানুষ ছিলেন, আজও তাই। কিন্তু তখন যেন উনি একটু বেশি নরম ছিলেন। কেউ অতি সহজে ভুলিয়ে ভালিয়ে নিতে পারত, ঠিক সেভাবেই আমার মায়ের সরলতার সুযোগ নিয়েছিলেন তিনি। মা একসময় ছিলেন সুদর্শনা নারী, যে কেউ অতি সহজেই প্রেমে পড়ে যেতেন। আর আমার বাবাও আমার মায়ের প্রেমে পড়লেন। আমার মা মধুপুর গ্রামে থাকতেন, শহরের নিকটবর্তী গ্রাম। পহেলা বৈশাখে গ্রামে মেলা বসে, সেখানে মা যান গ্রামের মেয়েদের সাথে ঘুরতে। আর ঠিক সেদিন আমার বাবাও শহর থেকে গ্রামে যান ঘুরতে।
মাহাতাব সারওয়ারি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, উচ্চ বংশের ছেলে। আমার মাকে দেখে সেদিন উনি প্রেমে পড়ে যান। মা গ্রামের মেয়ে ছিলেন বলে শহরে কারোর সাথে মিশতে অভ্যস্ত ছিলেন না। এরপর বাবা সেদিন মায়ের সাথে কথা বলেন। গৌরী থেমে সেকেন্ড কয়েকের জন্য, এরপর আবার বলল, বাবা মায়ের জন্য মধুবনপুর গ্রামে কিছুদিন থেকে যান। এক পর্যায়ে নানার কাছে বিয়ের প্রস্তাব দেন। শহরের ছেলে, তার উপর টাকাওয়ালা। নানা রাজি হয়ে যান, বিয়ে হয় তাদের। বিয়ের প্রায় 1 বছর পর মা বুঝতে পারে বাবা আর আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে মানুষটা। এভাবে কিছুদিন চলতে থাকার পর মা বাবার বন্ধুর থেকে জানতে পারে ওনার প্রথম স্ত্রী সন্তান আছে, আর সে তাদের কাছেই ফিরে গিয়েছেন। মানে প্রথম স্ত্রী সন্তান থাকার পরেও আবার কেন বিয়ে করলেন? প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই তার উপর জিদ করে আরেকজনকে বিয়ে করে প্রতিশোধ নিলেন। আর সে অন্যজন আমার মা। এরপর ঘুরে ফিরে আমার বাবা চলে গেলেন আমার মাকে ফেলে। আর ঠিক সেই সময় আমি মায়ের গর্ভে ছিলাম। বাবার দেওয়া কিছু গহনা ছিল, সেগুলো বিক্রি করে মা চলতেছিলেন। যতদিন না আমি পৃথিবীতে এসেছি ততদিন অবধি মা খুব কষ্ট করেছিলেন। এরপর আমি দুনিয়াতে আসার পর অন্যের বাসায় কাজ শুরু করে ধীরে ধীরে আমিও বড় হতে লাগলাম। মা আমাকে শহরের একটা ছোটোখাটো স্কুলে ভর্তি করেন, কিন্তু এরপর আর শহরে থাকা সম্ভব হয়নি। চলে আসি আলিমনগর। নানার বাড়ি ফিরে গেলে হয়তো নানান কথা শুনতে হতো। মা আর কলঙ্কের বোঝা সইতে রাজি ছিলেন না। তোমার এত সুন্দর নামটা কে রাখে? বাবা। বিয়ের পর মাকে বাবা বলেছিলেন, তোমার মেয়ে হলে এই নাম রাখবো। আমি ওনাকে ঘৃণা করি, তাই ওনার নাম পদবী ব্যবহার করি না। লোভ। কোনো নারীকে টাকার কাছে নয়, বরং একজন সৎপুরুষের হাতে তুলে দিতে হয়, যে তাকে ভাত কাপড় দিয়ে কষ্ট দিলেও বেইমানি করে অন্তরে দাগ লাগাবে না, বলল আহির। গৌরীর হাত দুটো ছেড়ে দিল। আচ্ছা, তোমার বাবাকে খুন করেছে কে? আর তুমি তোমার আসল নাম পরিচয় লুকিয়ে রাখতে কেন? লোকের প্রশ্নের ভয়ে। দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। আমার বাবার জন্য মা রোগে ভুগছেন, হয়তো তার জীবনের শেষ ঘন্টা বাজছে। আজকের এই করুণ দশার জন্য বাবাই দায়ী। থেমে আবার বলল, কথায় আছে না, অসৎকর্মের ফল এবং কাউকে ঠকানোর ফল একদিন পেতেই হয়। তেমন আমার বাবাও পেয়েছিলেন। ওনার প্রথম স্ত্রী ওনাকে ছেড়ে চলে যান। এরপর তার সন্তানেরা জোর করে সমস্ত সম্পত্তি ওনার থেকে লিখিয়ে রাস্তার ফকির বানিয়ে দিয়েছিল। টাকার বেশ অহংকার ছিল। সময় সেটাও শেষ হয়ে যায়। সব কিছু হারিয়ে উনি ফিরে এসেছিলেন আমাদের কাছে। মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মায়ের তীব্র ঘৃণা পারেনি তাকে ক্ষমা করতে। বাড়ির সামনে পড়ে থাকতেন। মা কথা বলতেন না, আমিও না। এভাবে একদিন মদ খেয়ে বাড়ি ফেরে মায়ের সাথে যা তা ব্যবহার করে। সেদিন আমি আর সহ্য করতে পারিনি। ওনার মাথায় ইট দিয়ে আঘাত করেছিলাম। উনি তখনই মারা যান। আমিও বুঝে উঠতে পারিনি সে মারা যাবেন। পাড়ার লোকেদের কাছে মিথ্যে বলেছিলাম বাবা কাজ থেকে ফিরেছেন। এরপর কিছু লোক এসে এক রাতে বাবাকে নিয়ে গেলেন, মেরে ফেলেন। আয়ের কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। দমকা হাওয়াতে তার স্তব্ধতা ভেঙে যায়। ক্লান্ত কণ্ঠে বলল, দুনিয়াতে সব থেকে অসহায় ব্যক্তিকে জানো? যে অন্যের মনে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আর শেষ বিদায় নেওয়ার আগে সেই মানুষটির কাছে ক্ষমা চাইতে পারে না। আহির বিরতি নিয়ে আবার বলল, আমি ভাবি সেই নারীর কথা, যে নারীর কোমল মনে সে এতটা তীব্র আঘাত করেছিল। এরপর সেই নারীর কাছে ক্ষমা চেয়েও আর ক্ষমা পেল না। নিজের স্ত্রীর মনে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। দুনিয়ার বুকে প্রতিটি নারীর স্বামী হোক, তবে বেঈমান প্রতারক স্বামী কারোর না হোক। একটি ফুলের মতো মেয়ের জীবন নষ্ট না হোক। গৌরী চুপচাপ, সময় গড়াচ্ছে। আহির বলল, একজনের উপর জিদ করে অন্য কারোর জীবন নষ্ট করা মানুষগুলো কখনো ভালো থাকে না। কিছু সুখ ক্ষণিকের হলেও চিরস্থায়ী নয়, যদি সেই সুখটা অন্যায়ের হয়।